ইস্ট বেঙ্গল কিন্তু এই মরশুমের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচটা খেলতে চলেছে সুপার কাপের সেমিফাইনাল ম্যাচ। কারণ এই 2025-এ আর তো কোনো ফুটবল টুর্নামেন্ট ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবল দল খেলবে বলে তো মনে হচ্ছে না, আর খেলার জায়গাও নেই। তো এই যে সেমিফাইনাল ম্যাচটা মাস্ট উইন ম্যাচ, এবং সেই ম্যাচ জিততে পারলে ফাইনালের টিকিট পাকা, ট্রফি আরও একবার ঘরে তোলার সুযোগ থাকবে ইস্টবেঙ্গলের সামনে। তো পাঞ্জাব কীরকম প্রতিপক্ষ, পাঞ্জাব কীরকম দল, তাদের প্লেয়িং স্টাইল কীরকম, তাদের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের কী পরিকল্পনা হবে, সেই নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ইস্ট বেঙ্গল কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা পৌঁছে গেছে সুপার কাপের সেমিফাইনালে। গ্রুপ স্টেজের ম্যাচে ইস্ট বেঙ্গল প্রথম ম্যাচে 2-2 গোলে ড্র, দ্বিতীয় ম্যাচে 4-0-তে জিতে এবং শেষে ডার্বি ম্যাচে 0-0 ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন। গোল ডিফারেন্স ভালো থাকার দরুন তারা হয়েছে। অপরদিকে পাঞ্জাব এফসি তারা প্রথম ম্যাচে তারা গোকুলামকে 3-0-তে হারায়, পরের ম্যাচে মোহামেডানকেও 3-0-তে হারায়, কিন্তু অপরদিকে তারা বেঙ্গালুরুর বিরুদ্ধে কিন্তু 0-0 ড্র করে। গোল ডিফারেন্স, পয়েন্ট সমস্ত ড্র হওয়ার পরেও পেনাল্টি শুটআউটে পাঞ্জাব জিতে গিয়ে তারা কিন্তু সেমিফাইনালে এসেছে, এবং সেমিফাইনাল ম্যাচ রয়েছে 4 ডিসেম্বর, যেই খেলাটা হবে কিন্তু ফতোরদা স্টেডিয়ামে বিকেল 4:30 থেকে। এবার স্টেডিয়াম পরিবর্তন করা তো যাবে না, সেক্ষেত্রে দিন পরিবর্তনের একটা চান্স রয়েছে। যদি পরবর্তী সময় অফিসিয়ালিভাবে আগের দিন অর্থাৎ 3 তারিখে খেলা হয়, সেরকম যদি কোনো আপডেট থাকে সেটা জানিয়ে দেব। ইস্টবেঙ্গলের তরফ থেকে কিন্তু আগের দিন ম্যাচ খেলতে চাওয়া হয়েছে, এবং বিকেল 4:30 নয়, তারা কিন্তু খেলতে চাইছে সন্ধ্যা 7:30 থেকে। তো দেখা যাক, যদি সেটা হয় সেটা পরের কথা, তাহলে কিন্তু সেটা তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এবং এই ইস্টবেঙ্গল এবং পাঞ্জাবের যদি আমরা হেড টু হেড ওভারঅল ম্যাচ নিয়ে কথা বলি, তো এখনও পর্যন্ত দুটো দল মুখোমুখি হয়েছে টোটাল 12 বার। সেখানে ইস্টবেঙ্গল জিতেছে 6 বার, পাঞ্জাব জিতেছে কিন্তু মাত্র 2 বার, এবং 4টে ম্যাচ কিন্তু ড্র হয়েছে। তো ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট ভালো পাঞ্জাবের বিরুদ্ধে খেলে এসেছে, এবং পাঞ্জাবও লড়াই দিয়েছে, কারণ তারাও দেখতে গেলে কিন্তু 4টে ম্যাচ তো ড্র রাখতে পেরেছে এবং 2টো ম্যাচ তারাও জিতেছে। তো ওভারঅল কোনো দলই এগিয়ে বা কোনো দলই পিছিয়ে খুব একটা বলার জায়গা নেই। হ্যাঁ, ম্যাচ জেতার দিক থেকে অবশ্যই ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে। এবং যদি আমরা গোলের কথা বলি, তো টোটাল কিন্তু গোল যে সমস্ত হয়েছে সেখানে ইস্টবেঙ্গলের গোল সংখ্যা অনেক বেশি। তারা কিন্তু টোটাল গোল করেছে অনেক অনেক বেশি। যেখানে 35টা গোল হয়েছে, তার মধ্যে 22টা গোল ইস্টবেঙ্গল করেছে, 13টা গোল কিন্তু পাঞ্জাব করেছে। এবং আইএসএলের ইতিহাসের দিকে তাকালেও সেখানেও কিন্তু পাঞ্জাব ইস্টবেঙ্গলকে একবার খুব সম্ভবত একটা বড় ব্যবধানে হারিয়েছিল, খুব সম্ভবত 4-1 ব্যবধানে হারিয়েছিল, যেখানে মাধি তালালের খুব সম্ভবত হ্যাটট্রিক ছিল। এবং ইস্টবেঙ্গলও কিন্তু একটা বড় ম্যাচ আইএসএলে হারিয়েছিল 4-2 গোলে। তো দেখতে গেলে দুটো দলই কিন্তু সমান সমান টক্কর দেয় দুটো দলকে। এবার এই পাঞ্জাব কিন্তু একদম নতুন পাঞ্জাব, কারণ পাঞ্জাবের একাধিক প্লেয়ার পরিবর্তন হয়েছে। তাদের বিদেশি সমস্ত পরিকল্পনার পরিবর্তন করে নতুন বিদেশি 5 জন বিদেশিকে চূড়ান্ত করা হয়েছে। তার মধ্যে একজন বিদেশি, সে ইস্টবেঙ্গলেরও টার্গেট ছিল, 26 বছর বয়সী ঘানার প্লেয়ার। তো সেই প্লেয়ার কিন্তু আবার পাঞ্জাবে গেছে, এবং পাঞ্জাবের কাছে এই মুহূর্তে যদি 5 জন বিদেশির আমরা কথা বলি, অ্যাটাকিং লাইনে বেডের মতন ফরওয়ার্ড রয়েছে, এছাড়া কিন্তু অ্যাফোলোবির মতন একজন স্ট্রাইকার রয়েছে। তারা দুজনই খুব ফিজিক্যাল স্ট্রাইকার এবং যথেষ্ট ভালো ছন্দে তাদের দেখা গেছে। তাদের মেন চালিকা শক্তি কিন্তু রয়েছে স্প্যানিশ প্লেয়ার ড্যানি র্যামিরেজ। এছাড়া তাদের ডিফেন্সে রয়েছে কিন্তু একজন ব্রাজিলিয়ান ডিফেন্ডার পাবলো স্যান্টোস। এছাড়া কিন্তু তাদের আরও একজন বিদেশি প্লেয়ার রয়েছে সামির জেকোভিচ। তো ওভারঅল কিন্তু যথেষ্ট ভালো 5 বিদেশিকে নিয়ে তাদের দল রয়েছে। এবার তাদের ইন্ডিয়ান প্লেয়াররা খুব ভালো খেলছে, বিশেষত ডিফেন্স লাইনে 2 সাইড ব্যাক দুর্দান্ত, একদিকে লুংডিং অপরদিকে উভেস, এবং তারা কিন্তু যথেষ্ট ছন্দবদ্ধ ফুটবল খেলছে। তার সাথে মিতেই যেরকমটা খেলছে, বিজয়ও ততটাই ভালো ফুটবল খেলছে। তারা অল ইন্ডিয়ান ডিফেন্স নিয়ে খেলছে। কিন্তু এই যে সেমিফাইনাল ম্যাচে খুব সম্ভবত পাঞ্জাবের 2 জন প্লেয়ার বাদ পড়তে চলেছে, সেই 2 সাইড ব্যাক লুংডিম এবং উভেস। তারা গ্রুপ স্টেজে কিন্তু
একাধিক ইয়েলো কার্ড দেখেছে এবং সুপার কাপের নিয়ম দুটো ইয়েলো কার্ড দেখলে তারপরের ম্যাচ সাসপেন্ড। তো দুটো প্লেয়ারই কিন্তু দুটো করে ইয়েলো কার্ড দেখে রয়েছে। তো সেক্ষেত্রে তারা সেমিফাইনাল ম্যাচে সাসপেন্ড থাকতে চলেছে, সেরকমটাই আপডেট। যদি তারা সাসপেন্ড থাকে তাহলে কিন্তু পাঞ্জাব যথেষ্ট চাপে পড়বে, তাদের পরিকল্পনা পুরোপুরি পরিবর্তন করতে হবে। এবার যদি দেখা যায় যে গ্রুপ স্টেজের কার্ড পরবর্তী রাউন্ডে ক্যারি ফরওয়ার্ড না হচ্ছে, সেটা পরের কথা, কিন্তু সেরকমটা এখনও শোনা যায়নি। খুব সম্ভবত এই দুজন প্লেয়ার কিন্তু সাসপেন্ড থাকতে চলেছে। তো সেক্ষেত্রে একটু হলেও কিন্তু তাদের ডিফেন্স লাইনে পরিবর্তন করতে হবে, কারণ দুজন প্লেয়ার ছিটকে যাওয়া মানে সেখানে যথেষ্ট চাপ। সেখানে হয়তো বিদেশি ডিফেন্ডারকে দিয়ে কিন্তু খেলাতে হতে পারে, ব্রাজিলিয়ান প্লেয়ার সেখানে কিন্তু আসতে পারে, অনেক কিছু পরিকল্পনায় পরিবর্তন হতে পারে। এবং এই দলের উইং পজিশনে যারা খেলছে, লিস্টনের কথা যদি বলি, নিনথোয়ের কথা যদি বলি, প্রিন্সটের রিবেলের কথা যদি বলি মোহাম্মদ সুয়েল, প্রত্যেকজনই কিন্তু দুর্দান্ত অ্যাটাকিং, প্রচণ্ড স্পিডি ফুটবল, ফিজিক্যাল এবিলিটি দিয়ে তারা মিডফিল্ড কন্ট্রোল করে। এবং আক্রমণ বিভাগে যেরকম স্ট্রাইকারদের কথা বললাম, তারা যথেষ্ট ফিজিক্যালি স্ট্রং, এরিয়াল বলে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু তাদের হেডিং কোয়ালিটি রয়েছে। এবং ড্যানি র্যামিরেজ পুরো মাঝমাঠের চালিকা শক্তি, তাকে যদি আটকানো যায় পাঞ্জাবের অ্যাটাকিং লাইনকে কিন্তু কিছুটা হলেও কাটা যাবে। তো সেই কাজটা অবশ্যই করতে হবে মোহাম্মদ রাশিদকে। তো রাশিদকে ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও কিন্তু তাকে পুরোপুরি প্লেয়ার মার্কিং করে খেলতে হবে, কোনোভাবে তাকে জায়গা দেওয়া যাবে না। নিখিল প্রভু অনেকটা ডিস্ট্রাকটিভ ফুটবল খেলে, কিছুটা ফাউল করার বেশি প্রবণতা রয়েছে। তো সেই জায়গায় মিগুয়েলকে খুব সতর্ক সাবধানী ফুটবল খেলতে হবে নিখিল প্রভুর এগেনস্টে। এছাড়া যদি আমরা কথা বলি, ইস্টবেঙ্গলের স্ট্রাইকাররাও যথেষ্ট ভালো ছন্দে রয়েছে, কিন্তু ছন্দে থাকলেও তাদের সেই ফিনিশিংয়ের একটুখানি অভাব। আরও ফিনিশিংয়ে ভালো করতে হবে। অবশ্যই প্র্যাকটিস ম্যাচে গোল পাওয়া গেছে, আরও হয়তো প্রস্তুতি ম্যাচ খেলবে, সব কিছু ঠিক আছে, কিন্তু ফিনিশিংয়ে আরও জোর দিতে হবে। যেভাবে চান্স ক্রিয়েট হচ্ছে সেইভাবে গোল কিন্তু আসছে না। তো সেই জায়গাতে বার পোস্টের সঙ্গে ব্রেকআপ করে সমস্ত প্লেয়ারদের নামতে হবে। বারবারই কিন্তু ইস্টবেঙ্গলের প্রধান যেটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বার পোস্ট, ঠিক গিয়ে সেখানে ডিফ্লেক্ট হয়ে বল বেরিয়ে চলে আসছে, গোল হচ্ছে না। তো সেই জায়গায় কিন্তু সমস্যার সমাধান করতে হবে। হিরোসির উপর যথেষ্ট চাপ থাকবে, কারণ এই ম্যাচটা তাকে কিন্তু কিছু প্রমাণ করতে হবে। অলরেডি হামিদ কিন্তু বেশ ছন্দে তাকে লাগছে, সে গোল না করতে পারলেও প্রচণ্ড পরিমাণে প্রেসিং করে, কিন্তু সেটা তো হিরোসি পারছে না। তো হিরোসিকে অন্তত গোল করে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা যদি পরিকল্পনা নিয়ে কথা বলি, তো সেক্ষেত্রে পাঞ্জাবের কিন্তু দুরকম পরিকল্পনা হতে পারে। তাদের বেসিক যেটা লাইন আপ 4-2-3-1, সেই ফরমেশনে গোলের তলায় কিন্তু আমরা মোহিত সুবীরকে দেব। ডিফেন্স লাইনে কিন্তু মিতেইর সঙ্গে বিজয় থাকবে, এবং সেক্ষেত্রে সাইড ব্যাকে নিখিল প্রভুর সঙ্গে কিন্তু তাদের বিদেশি যে ডিফেন্ডার পাবলোস, তাকে কিন্তু দেখতে হতে পারে। মিডফিল্ডে সেক্ষেত্রে কিন্তু ভিনিত রায়ের সঙ্গে কিন্তু জ্যাকোভিচ, এবং আক্রমণ বিভাগের ড্যানি র্যামিরেজ, নিনথোই মিথেই এবং লিওন অগাস্টিন। আপ ফ্রন্টে কিন্তু এফএলবিকে শুরু করানো হবে। এবার যদি তারা মনে করে যে না, আমরা অল ইন্ডিয়ান ডিফেন্স নিয়ে মিডফিল্ডে বেশি প্লেয়ার নিয়ে আক্রমণ বিভাগে কিন্তু প্রেস করার চেষ্টা করব, সেক্ষেত্রে কিন্তু কোচ কিন্তু মনে করতে পারে 3-5-2 এই ফরমেশন। তো সেখানে গোলের তলায় কিন্তু মোহিত সুবীর শুরু করবে, ডিফেন্স লাইনে বিজয়ের সঙ্গে শুরু করবে, সেক্ষেত্রে মিতেই এবং তার সাথে নিখিল প্রভুকেও কিন্তু ডিফেন্সে এসে সাহায্য করতে হতে পারে। 3 ডিফেন্সে খেলবে। মাঝমাঠে সেক্ষেত্রে লিওন অগাস্টিন রয়েছে, ভিনিত রাই রয়েছে, তার সাথে জ্যাকোভিচ, এবং উইং পজিশনে কিন্তু একদিকে মোহাম্মদ সুয়েল শুরু করবে, অপরদিকে ড্যানি র্যামিরেজ, এবং আক্রমণ বিভাগে কিন্তু প্রিন্সটনের সঙ্গে সেক্ষেত্রে এফএলবি বা বেদেইকেও শুরু করানো হতে পারে। এটা কিন্তু পরিকল্পনা হবে। এবার এই ম্যাচটা সবথেকে ইস্টবেঙ্গলের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ এই কারণে যে ট্রফি কিন্তু এবার এনে দিতে হবে অস্কারকে যে কোনো মূল্যে। ইস্টবেঙ্গল ভালো খেলেছে, ভালো টুর্নামেন্ট যাচ্ছে, ম্যাচ বাই ম্যাচ উন্নতি করছে, কিন্তু দিনের শেষে চ্যাম্পিয়ন তকমাটাও তো প্রয়োজন। তো অস্কার যথেষ্ট ভালো কাজ করলেও তার কাছে কোনো ট্রফি নেই, যেটা কিন্তু বিনো জর্জ করে দেখিয়ে দিয়েছে। তাকে যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে সেই জায়গায় সে জোড়া ট্রফি এনে দিয়েছে। তো অনেকটা দিনও হয়ে গেল, একটা বছর পার হয়ে গেল, হয়তো ফুটবলটা আমাদের এলোমেলো রয়েছে, কিন্তু এই টুর্নামেন্টে ভালো ফলাফল ইস্টবেঙ্গলকে করতেই হবে। যথেষ্ট প্রেসারে থাকবে, কিন্তু কোচ বাড়তি প্রেসার না নিয়ে গেমটাকে নিয়ে ভাবতে চাইছে এবং ম্যাচ বাই ম্যাচ ভাবতে চাইছে। আর তো দুটো ম্যাচে যদি জয় এসে যায়, দুটো ম্যাচে দুটোতেই, তাহলে ইস্টবেঙ্গল ট্রফি ঘরে তুলতে পারবে, এশিয়ার মঞ্চে নাম লিখে নিতে পারবে। তো দেখা যাক ইস্টবেঙ্গল কীরকম খেলে। তো ওভারঅল পাঞ্জাবকে নিয়ে আলোচনা করলাম। পরবর্তী সময় আরও যে সমস্ত সেমিফাইনালিস্ট দল রয়েছে তাদের নিয়েও খুব তাড়াতাড়ি আমরা আলোচনা করে নেব। তো ততক্ষণের জন্য যারা প্রথমবার এসেছো চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।